ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় চিকিৎসা ব্যয় কমানো যায় কিভাবে। এ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন, আছেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। দর্শক, যেমনটা আগেই বলেছি, আমাদের আজকের আলোচনার বিষয় চিকিৎসা ব্যয় কমানো যায় কিভাবে। এ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই জনাব লোকমান হোসেন, আপনার কাছেই আগে একটু আসতে চাই। আপনি বেসরকারি খাতের যে স্বাস্থ্য খাত বা তার সাথে যুক্ত আছেন, হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা, এই সমস্ত কিছুর সাথে যুক্ত আছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে বাংলাদেশের মানুষের উপার্জনের একটা বড় অংশই আসলে এই চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হয়। মানে এই ব্যয়ের খানিকটাও যদি লাঘব করা যেত তাহলে হয়তো মানুষের জীবনমান আরেকটু উন্নত হতো। মানে কেন আসলে চিকিৎসা ব্যয় এত বেশি বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে যেভাবে চলে হাসপাতালগুলো, আমরা বেসরকারি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে দুইটা ব্যবস্থাই আমাদের আছে। এর মধ্যেও বেসরকারি পর্যায়ে মানুষের পকেট থেকে আমরা শুনি যে 70% খরচ করতে হয়। এটার আমরা যদি বিশ্লেষণ করি, আপনি দেখবেন সরকারি পর্যায়ে তো বলতে গেলে নামমাত্র মূল্যে চিকিৎসা দেয়, কোনো কোনো জায়গায় একবারে জিরো। তারপরেও আমাদের যে সাপ্লাই চেনটা অনেক সময় থাকে না, যেমন মেডিসিন, সার্জিক্যাল টেস্টের ব্যবস্থা, টেস্টও বাইরে যেতে হয় এবং অন্যান্যও যেতে হয়, অনেক সময় দীর্ঘ সময় লাগে, যার কারণে মানুষের পকেট থেকে পয়সাটা যায়। আর বেসরকারি পর্যায়ে আমরা কিন্তু খুব একটা সাবসিডি পাই না, কোনো অংশেই না। আমরা আমাদের যে সমস্ত মেশিনপত্র বা হাসপাতালের আসবাবপত্র, এটা পূর্ণ ট্যাক্স বের দিয়ে আনতে হয়। আর আমাদের কিন্তু মানুষের থেকে যে পয়সাটা নেই, ওইখান থেকেই আমাদের সার্ভিসটা। এই জায়গায় কমানো যায় কিভাবে? যেখানে সরকার যত বাজেট দিবে, এটা সুখবর আছে যে এই বছর পর্যাপ্ত বাজেট দিয়েছে। আমাদের রাজ্জাক ভাই বলতেছিলেন যে এত টাকা খরচ করবো কিভাবে, সেই খরচ করার সক্ষমতাও কিন্তু ওই লেভেলে নাই। তাই আমি মনে করি যে যতটুকু এই নতুন সরকার বাজেট দিয়েছে, এটা ইতিবাচক একটা সংবাদ। এই সংবাদে ওনার কথার সাথে যদি আমি সাপোর্ট করি, তাহলে আমাদের সক্ষমতা বাড়াইতে হবে। আর সক্ষমতা বাড়লে আমাদের সাপ্লাই চেইনগুলো ঠিক হবে এবং মানুষের পকেট থেকে পয়সাটা 70% না যেয়ে হয়তো 20-30% নেমে আসবে। এটাও কিন্তু এটা নিশ্চয়ই। কিন্তু এই আলোচনায় যদি দুটো দিক দেখি, একটি সরকারি হাসপাতাল বা সরকারি ব্যবস্থাপনার চিকিৎসা, একটি বেসরকারি ব্যবস্থাপনার চিকিৎসা। আমি যদি বেসরকারি ব্যবস্থাপনার চিকিৎসাটার কথাও বলি, যারা অর্থ দিয়ে এই চিকিৎসা সেবা নিচ্ছেন, মানে তাদের দিক থেকেও তো একটা অভিযোগ আছে, প্রতিবেশী দেশে গিয়ে চিকিৎসা নিলে যে খরচ হয় এবং সেখানে যে মানসিক স্বস্তি বা যেটাকে বলে মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে, সেটি বাংলাদেশের অনেক চিকিৎসা মানে হাসপাতালে, বেসরকারি হাসপাতালেও তার চেয়ে বেশি ব্যয় করেও যে চিকিৎসা সেবাটা তারা নেন, সেখানে মেন্টাল স্যাটিসফ্যাকশন বা মানসিক যে স্বস্তি, সেটি থাকে না কেন? আমি আপনার সাথে এই সংবাদটার সাথে আমি শতভাগে একমত না। আপনি যদি দেখেন বাংলাদেশে যে খরচ হচ্ছে, আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে যে যাচ্ছে, যদি ইকুইভ্যালেন্ট কোনো প্রতিষ্ঠানে যায়, খরচ কিন্তু বেশি না, বরং বাংলাদেশে কম। এখানে স্বস্তির জায়গাটা কোথায়? স্বস্তির জায়গাতে আমি মনে করি যে আমাদের দেশে প্রচুর পরিমাণে একটা ডাক্তারের রুগী থাকে, আর এখানে হাসপাতালের সংখ্যা কম আছে, যার কারণে ব্যস্ততার কারণে, বিহেভিয়ারের কারণে অনেকটুকু স্খলন হয়। এই জন্য কিন্তু মানুষ সন্তুষ্ট হয় না। আর আমি মনে করি যারা এই সমালোচনা করে, তারা কিন্তু করার জন্য করে। একটা যদি আপনি কম্পেয়ার করে দেখে, তাহলে কিন্তু আপনার যে কোনো দেশের চাইতে আমাদের বাংলাদেশে কম। যে সমস্ত দেশে আমাদের ব্যবস্থাপনাটাতে কি বাংলাদেশে ত্রুটি আছে কিনা আপনার কি মনে হয়? আমি একেবারে অকপটে স্বীকার করব যে ব্যবস্থাপনা, কাউন্সিলিং, বিহেভিয়ার, সেগুলো আমরা পিছিয়ে আছি। এগুলো দিন দিন ডেভেলপ হচ্ছে, কিন্তু খুব স্লো মোশনে হচ্ছে। এটা আরও বেশি হওয়া উচিত। বেসরকারি পর্যায়ে বলেন, সরকারি পর্যায়ে বলেন, বেসরকারি পর্যায়ে আমাদের বিহেভিয়ার অনেক চেঞ্জ হচ্ছে।
আপনি কিন্তু দেখবেন যে গত 10 বছরের আগে যে সমালোচনাটা ছিল এখন কিন্তু নাই। আর আপনি যদি কম্পেয়ার করেন বা আপনার উন্নত একটা দেশের সাথে তুলনা করেন বা আমাদের সমসাময়িক বা আমার চেয়ে কিছু উন্নত দেশের সাথে তুলনা করেন, তাদের চেয়ে খরচ আমাদের কম। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো জনাব আব্দুর রাজ্জাক, আপনার কাছেও ওই একই বিষয়ে একটু জানতে চাই যে আসলে এখানে আরেকটা কথা খুব বলা হয় যে বাংলাদেশে চিকিৎসা নিতে গেলে রুগীদেরকে অযথাই নানান রকম টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, এবং আরেকটা ভয়াবহ অভিযোগ সবসময় পাই বা এটা ভুক্তভোগী মাত্রই হয়তো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান যে এই ডক্টর চেম্বারের বাইরে কিছু ব্যাগধারী লোক দাঁড়িয়ে থাকেন যাদের এই এনফোর্সমেন্টের কারণে বাধ্য হয়ে ডাক্তার সাহেবকে অনেক বেশি প্রয়োজনের বাইরেও অনেক বেশি ওষুধ লিখতে হয়। এই যে কালচার, মানে আপনি তো পৃথিবীর অনেক দেশেই গেছেন এবং একই সাথে স্বাস্থ্য খাতের এই ব্যবসার সাথেও যুক্ত আছেন, এই কালচার কি বাংলাদেশ ছাড়া আর অন্য কোথাও আছে কিনা আগে এটা জানতে চাই। না, আপনাকে ধন্যবাদ। আসলে আমি হাসি আসলো, কথাগুলো এরকম না, যারা যেভাবে বলে সে সেভাবে বলে। একজন ডক্টর মনে করেন যে ব্যাগ নিয়ে লোক দাঁড়াই থাকে তো থাকবে, তো না হলে ডক্টর জানবে কিভাবে? আপনি এখনের যুগে তো একজন ডক্টর জানতে হবে চিকিৎসাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, কালকে পৃথিবীতে কোথায় কী হচ্ছে, পরশু কী হবে, এগুলো জানা দরকার। মানে সেটার জন্য কি রিপ্রেজেন্টেটিভই ভালো একজন ব্যক্তি তো লাগবে। আপনি এটাকে ঢালাওভাবে বারবার বলতেছে। শুনুন, একজন ডক্টর উনি কী করে, উনি রুগী দেখে, রুগী কীভাবে ওনাকে মানে ট্রিটমেন্টটা দিবে, ওইটাই তো ওনার কাজ আসলে। কিন্তু যারা রিপ্রেজেন্ট বলতেছেন এরা কিন্তু অল আর ফার্মাসিস্ট, তাদের কাজে হলো ওষুধ নিয়ে। তাহলে আজকে আমেরিকাতে কি হচ্ছে, গতকালকে কোন প্রোডাক্টটা আমেরিকা ইউএসএফডিএ অ্যাপ্রুভাল করেছে, অথবা ওরা লেগে থাকে যে কোনটা আসতেছে, এরকম এরা অনেক পড়ালেখা করে। আপনি মানে এগুলো যারা বলার জন্য বলে, কিন্তু যেতে তো হয়। আপনি জানেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের কতটা ফার্মাসিউটিক্যাল আছে, 99% ওষুধ আপনি দেশের খাচ্ছেন। এটা কি কেউ ভাবে যে, এবং সেটা আজকে ব্যাট পে করে যেটা হয়, গভর্নমেন্ট যেটা ব্যাট পায় সেটা 3 বিলিয়নের উপরে। আপনি এটাকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো অবস্থায় আছি। এবং সাথে আপনি আরেকটা কথা বললেন, ওষুধ লিখে দেবা, ট্রিটমেন্ট, এই যে ডায়াগনস্টিক অপ্রয়োজনীয় ডায়াগনোসিস, হ্যাঁ না, এগুলা মনে করেন যে মানে উনি তো বলছেই যে কথার কথা বলে। দেখেন আগে কি হতো, আগে ডক্টরের কাছে যেতেন, ওই ধরনের সুযোগ সুবিধা ছিল না। ডক্টর একটা মনে করেন যে ওনার সিমটম দেখে যে মনে হয় এটা হতে পারে বা এ হতে পারে, কিছু ওষুধ দিয়েছে। কিন্তু এখন তো তা না। আপনি যখন এটা আপনি টেস্ট করে আপনি ক্লিয়ার হবেন যে আপনার সমস্যাটা কোথায়, সেই সুযোগটা এখানে আছে এখন। তখন ডক্টরের জন্য এটা ইজি হয়ে যায় যে আপনাকে কোন ওষুধ দিয়ে কত তাড়াতাড়ি ভালো করে নিয়ে আসা যায়। আর এটা যদি না জানা হয়, যেটা বলা হয় যে খরচ বাড়ে, আসলে খরচ বাড়ে না, বরং খরচটা ওইভাবে কমে যায়। বুঝছেন জিনিসটা প্রথম। দ্বিতীয় হলো আপনি আরেকটা কথা বলেন যে খরচ কীভাবে কমাবেন। তো কমানোর কথা আছে, এগুলো আমরা দীর্ঘদিন ধরে বলতেছি, আপনিও বলতেছেন, সবাই জানে। এটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু আমি ওই জায়গায় কিন্তু এটা রোগী মাত্রই বা ভুক্তভোগী মাত্রই এই অভিযোগটা করে যে রিপ্রেজেন্টেটিভদের চাপেও অনেক সময় ডাক্তাররা মানে অযথাই ওষুধ লিখে। এটা কি সত্যি? না, কিভাবে এটা শুনুন, একজন ডক্টর আপনি যদি এইভাবে বলেন, সুন্দরভাবে বলেন, যারা ডাক্তারি পড়ে অল আর হাইলি মনে করেন যে নলেজেবল এবং এরা ট্যালেন্ট স্টুডেন্ট, কথা বুঝেন, কিন্তু তারা এই কাজটা করে একটা থ্যাঙ্কলেস জব এটা। ইভেন আমার মতো লোক, আমরা যারা, আমি অনেক আগে পড়ালেখা করছি বিশ্ববিদ্যালয়ে, যখন 4টা বিশ্ববিদ্যালয় ছিল, তখন আমরা এখন যদি আমার মাকে নিয়ে যাচ্ছি বা একটা উনের থেকে চুন খসলেই আমরা একটা রিয়েক্ট করে বসে আছি। কিন্তু আমাকে মেন্টালি এটা রাখতে হবে, মৃত্যু বা জীবন আল্লাহর হাতে। আপনি হাসপাতালে নিচ্ছেন হলো এটা একটা স্যাটিসফ্যাকশান, আমি নিয়ে যাচ্ছি, ডক্টর উনি চেষ্টা করবে, উনি তো মানুষ। এমনভাবে আমি তো দেখি আমাদের যেহেতু হাসপাতাল আছে আলহামদুলিল্লাহ, আমার জানেন আমার ফার্মাসিউটিক্যাল আছে, মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি আছে, হসপিটাল আছে, আমরা দেখি অনেক শিক্ষিত লোক সামান্য সিলি ম্যাটার নিয়ে এমন রিয়েক্ট করে, ওই একটা আপনি হয়তো জুতা পান নাই,
ওয়ান টাইম, যে কোনো কারণে হোক ওখানে ছিল না। দেখা যায় যে এমন কথা বলে বসছে একটা সবার সামনে, মানে ওই ডক্টর বা নার্স তারা যে সারাটা দিন কষ্ট করতেছে একটা রুগীর পিছনে। আমরা তো জানি আমরা কি দিই, একজন নার্স কী পায় বা অন্য যারা হাসপাতালে কাজ করে কি পায়, এটা কিন্তু আমরা জানি। ওই জায়গাটা কিন্তু কেউ তাকাই না। আমি কিন্তু আরেকটা বিষয় জানতে চেয়েছিলাম, এই যে বাংলাদেশে আমরা যেটা দেখি যে ডক্টরস চেম্বারের সামনে, মানে যেহেতু আমাদের অনেকগুলো ওষুধ কোম্পানি, সব কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ থাকলে আসলে কোথাও কোথাও রোগীর চেয়ে রিপ্রেজেন্টেটিভের সংখ্যাই বেশি হয়। তো এই কালচারটা বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশে আছে? এটা সেই পৃথিবীর সব জ্ঞানে আছে। আমাদের দেশে একটা হয়তো সিস্টেমে হয়, আপনি ইউরোপে আমেরিকাতে জানেন অন্য, কারণ আপনি জানেন যে আমি আমার জাপানিদের সাথে ফার্মাসিউটিক্যাল আছে, তা আমরা তো সেখানে দেখি তাদের মানে মার্কেটিং কস্ট কত, একটু আমাদের থেকে ওদের অন্যরকম। আমরা হয়তো ধরেন আমাদের যারা রিপ্রেজেন্ট, ওরা ডাইরেক্ট ডক্টরের কাছে যায়, কোন প্রোডাক্টটা নতুন আসছে এটা নিয়ে বলে। ইভেন যে কথাটা আপনি বলতেছেন যে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, বিভিন্ন প্রতিযোগিতা আছে, তাহলে যিনি চাকরি করে তার তো এটা মাথায় আছে, একজন ডক্টরের সামনে না গেলে, এই যে আপনার সামনে আমি আসছি, আপনি আমাকে দেখলেন, এই যে সম্পর্ক, আবার দেখা যায় যে আপনি আমাকে দেখলেনই না, তাহলে সেটার আরেকটা সম্পর্ক, দুটো থাকে। কথা যতই থাকুক কথা আছে, কিন্তু এক কথা যদি আমি বলতে চাই, পৃথিবীর থেকে এখনও যদি কম্পেয়ার করেন বাংলাদেশের হেলথে এখনও কস্ট অনেক কম, এখনও সার্ভিস অনেক ভালো, এখনও আমাদের মেডিসিন আমরা কোয়ালিটি করি, এবং সারা পৃথিবীতে আমাদের এই র মেটেরিয়াল, ইভেন আমাদের যে মেডিসিন কোথায় আমি সেই ফেরুতে এক্সপোর্ট করি, ক্যান ইউ বিলিভ ইট? কোথায় সেই আপনার সিলি, সেখানে যে আপনি দেখেন যে আপনার ইয়েতে আছে, ওই ডিসপ্লেতেই আমাদের ওষুধ আছে। আমি নিজের চোখে শ্রীলঙ্কাতে, কেনিয়াতে আমি দেখি, আমার এত ভালো লাগে, ডক্টর আমাদের ব্র্যান্ড নেমে ওষুধ লেখে। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের দেশের মানুষকেও আমরা এই সাফল্যের সুবিধা আরও কত পৌঁছে দিতে পারবো সে বিষয়গুলো জানতে চাই। একটু ডক্টর রুমানা হক আপনার কাছে আসতে চাই। মানে যে কথাগুলো শুনছিলাম, ওনারা প্র্যাকটিশনার ওনাদের জায়গা থেকে, কিন্তু মানুষের জায়গা থেকে যদি আপনাকে জানতে চাই, মানে দিন শেষে তো আসলে বাংলাদেশের মানুষের যে ক্রয় ক্ষমতা, তার সাথে যদি তুলনা করি, মানে এইরকম একটা বাস্তবতায় একজন বা একটা ফ্যামিলিতে একটা দুরারোগ্য ব্যাধি হওয়া মানে হচ্ছে সেই পরিবারটা একেবারে বসে যাওয়া। এই বাস্তবতা থেকে আসলে আমরা কবে বা কিভাবে উত্তরণ করতে পারি? ধন্যবাদ। কয়েকটি বিষয় বলা হয়েছে, তা আমি আরেকটু কয়েকটা দিক আসলে উল্লেখ করতে চাই। ধরেন আমাদের দেশে আমার কোনো একটা অসুখ হলো, ধরেন আমার কাশি হচ্ছে কয়েকদিন ধরে, আমি কি করব? আমাদের দেশে একটা প্রবণতা হলো যে প্রথমে আমি একটা ফার্মাসিতে চলে যাই, নিজে আমি কিছুদিন ওষুধ কিনি, অথবা আমি পাশের কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা তোমারও তো কয়েকদিন আগে কাশি হয়েছিল, তুমি কী করেছো? সে তখন আবার তার একটা প্রেসক্রিপশনটা দিয়ে বলে যে আমি এই ওষুধটা কিনেছি, আমি তার কাছ থেকে ওইটা দেখিনি, আমি নিজে কিনে ফেললাম। আমাদের কিন্তু সচেতনতার অভাব আছে, যে এটা যে করা যায় না, আমাকে যে একজন ডাক্তারের কাছে বা চিকিৎসকের কাছে যেতে হবে, এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময় জানি না, খরচটা আমি নিজেই বাড়াচ্ছি। তারপরে দেখেন যে আমি এরপরে যখন আমি দেখলাম যে না ঠিক হচ্ছে না, তাহলে আমি কোথায় যাব, এটাও কিন্তু আমরা অনেক সময় জানি না, যে কোন জায়গাটায় গেলে, বিশেষ করে নগরাঞ্চলে অনেক ক্ষেত্রে আমার কিন্তু জানা নাই যে কোথায় আমি যাব। আমি সরাসরি একটা বিশেষজ্ঞের কাছে চলে যাচ্ছি, যেখানে হয়তো আমার ভিজিটটা অবশ্যই কিছুটা বেশি হচ্ছে, কিন্তু এটা আমার সেখানে যাওয়ার দরকার ছিল না। এটা হয়তো একটা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে গেলেই আমার এই চিকিৎসাটা হয়ে যেত, জেনারেল এমবিবিএস ডাক্তারের কাছে। তো এই যে আমার কোনো রেফারেল স্ট্রাকচার সিস্টেম নাই, আমি সরাসরি একটা বিশেষজ্ঞের কাছে চলে যাচ্ছি, বা আমি নিজেই ফার্মাসির থেকে ওষুধ কিনে নিচ্ছি প্রেসক্রিপশন ছাড়াই, এতে কিন্তু আমি নিজেই আমার খরচটা অনেকখানি বাড়িয়ে নিচ্ছি। এরপরে যখন আমি অনেক ঘোরাটোরা করে অলরেডি আমার বেশ কিছু খরচ হয়ে গেছে, তারপরে হয়তো আমি সঠিক চিকিৎসকের কাছে গেলাম, এবং সেখানে গিয়ে তখন আমাকে কিন্তু, যেহেতু ওষুধটা অলরেডি কিছু পুরান হয়ে গেছে, আমাকে কিছু টেস্ট দেওয়া হচ্ছে, তখন আমি ধরে নিলাম এই টেস্টটা বোধহয় ঠিক না, আমি বিশ্বাস করতে পারছি না, অন্যের ওকে তো টেস্ট করতে দেয় নাই, আমাকে কেন টেস্ট করতে দিল। আমি আবার বিশ্বাস না করে আমি কিন্তু তখন আবার 2 নাম্বার আরেকজন ডাক্তারের কাছে যাচ্ছি, আবার আমি টেস্ট করাচ্ছি। এইভাবে খরচ কিন্তু বাড়ছে ব্যক্তিগত পর্যায় থেকেও। তো এই যে আমাদের যে রেফারেন্স সিস্টেম নাই, আমাদের যে স্ট্রাকচার একটা মডেল নাই, এটাও কিন্তু খরচ বাড়ানোর কারণ। অনেক সময় দেখা যাচ্ছে যে ডাক্তার ভেদে তিনি আবার একই টেস্ট আরেকটা ডায়াগনস্টিক সেন্টার থেকে করতে দিচ্ছেন। হ্যাঁ, তো এই যে এগুলো কিছু আমাদের আছে, যে কনফ্লিক্টিং কিছু বিষয় আছে, এটাও হয়তো উচিত না অনেক ক্ষেত্রে। আবার আরেকটু যদি যোগ করি, যে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের স্ক্রিনের ব্যবস্থা নাই। আমি যে আগেই একটা পেশেন্টকে, পৃথিবীর উন্নত দেশে যদি আমরা বলি, আপনাকে কিন্তু একটা নিয়মিত তাকে পরীক্ষা করতে হয়, হ্যাঁ, আমাদের সেরকম কোনো উপায় নাই, যার জন্য অনেক ক্ষেত্রে হয় যে অসুখ যখন অনেক সিভিয়ার হয়ে যায়, তখন গিয়ে ধরা পড়ছে, তখন কিন্তু আপনার ওই
অনেক খরচের বোঝাটা চাপে। তো এই বিষয়গুলো আছে, সেই সাথে আমি আরও একমত যে না, আমাদের যখন হাসপাতালে যাচ্ছে বিনামূল্যে সরকারি হাসপাতালে ওষুধ পাওয়ার কথা, কিন্তু আমরা ওষুধ পাচ্ছি না, 20 দিনের মাথায় উপজেলা হেলথ কমপ্লেক্সে ওষুধ শেষ, তখন তাকে ওই প্রাইভেট সেক্টর থেকে কিনতে হচ্ছে। ডায়াগনস্টিক টেস্ট ওই হাসপাতালে ইকুইপমেন্ট ভাঙা, আমাকে রেফার করা হচ্ছে প্রাইভেট সেক্টরে। তো এইখানে কিছু স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব আছে, সরকারের বিনিয়োগ যথাযথ হচ্ছে না। তো এই কারণে যেহেতু সরকারের দিক থেকে বিনিয়োগ কম, সেবাটা পাচ্ছে না, তখন ব্যক্তিকে অবশ্যই দেশের ভিতরেও বিভিন্ন প্রাইভেট সেক্টরে যেতে হচ্ছে, এবং তার তখন তো ব্যয়টা বাড়ছে। তো আমার মনে করি যে এটা ওভারঅল একটা আমাদের এই যে সেবা দেওয়ার যে প্রবণতা, এটাকে একদম প্রিভেন্টিভ থেকে শুরু করে তারপরে ক্লিনিক্যাল যেতে হবে। আমাদের এখন যে একদম সেবা দেওয়ার মানসিকতা হচ্ছে শুধুমাত্র ক্লিনিক্যাল, এর থেকে বের হয়ে আসতে হবে। আর আরেকটা হচ্ছে যে আমাদের দামের একটা কিন্তু বিভিন্ন ধরনের হাসপাতালে, আমি অবশ্যই সম্মান রেখেই বলছি, কিন্তু এটাও স্বীকার করতে হবে যে আমাদের ভালো হাসপাতাল যেমন আছে, অনেক হঠাৎ করে হয় লাইসেন্স ছাড়া, এবং সেখানে হয়তো মানসম্মত সেভাবে যে ধরনের ডাক্তার, নার্স বা আনুষঙ্গিক টেকনিশিয়ান থাকা দরকার, অনেক সময় সেভাবে হয়তো থাকছে না। তো এই কারণে হচ্ছে কি, সেবার মান যেমন ভিন্ন আছে, আবার রোগীর কাছে কি যে তারা যে ফিটা নিচ্ছেন এটারও কিন্তু ভিন্নতা আছে। তো এগুলোকে আসলে একটা কাঠামোয় হয়তো আনার চেষ্টা করা যেতে পারে। অবশ্যই আমি আবারও বলছি যে এটাকে কিন্তু সরকারের দিক থেকে একদম দাম বেঁধে দেওয়ার কথা আমি বলছি না, কিন্তু একটা রেঞ্জ দেওয়া যে এই ধরনের সেবার মান হলে এই ধরনের হয়তো সেটার মূল্য থাকতে পারে, যেটাকে আমরা বলি অ্যাক্রিডিটেশন বা এমপ্যানেলমেন্ট। হ্যাঁ, বেঞ্চমার্ক। আপনারা যদি তারপরে যদি দেখেন যে আমাদের তো আসলে এখনও প্রাইভেট সেক্টরে সেভাবে অ্যাক্রিডিটেশন হয় নাই, এমপ্যানেলমেন্ট নাই, যে আপনি আপনার যে রোগীকে যে সেবাটা দিচ্ছেন সেটার মান অনুযায়ী আপনি একটা এই মানের হয়েছে, তখন তাকে সময় দেওয়া হয় যে আপনি কিন্তু মানসম্মত এখনও না, সুতরাং আপনাকে আরও এতদিন সময় দেওয়া হলো, এর মধ্যে আপনি ব্যবস্থাপনাটা ভালো করে। তো ওইভাবেও কিন্তু মান আসলে নির্ধারণ করা যায়, এবং দামগুলোকে তখন হয়তো সেভাবেও করা যেতে পারে। নিশ্চয়ই। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, জনাব লোকমান হোসেন, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থার কথা যদি আমরা দেখি, পুরোটাই মানে রাজধানী কেন্দ্রিক একটা, সেই উত্তরাঞ্চলের একটা জেলা শহরও যদি বলি, একেবারে উপজেলা বা থানার চেয়েও যদি একটা জেলা শহরের কথাই ধরি, সেখানেও একজন যখন রোগাক্রান্ত হন, জটিল রোগ বা হার্টের রোগের কথা যদি বলি বা ক্যান্সারের মতো রোগের কথা যদি বলি, তাকে চিকিৎসা নিতেও আসলে রাজধানীতে আসতে হয়। মানে সেটিও তো আসলে একটা ব্যয়। আমরা কেন আমাদের এই দুরারোগ্য বা জটিল রোগের সেবাগুলোকে জেলা বা বিভাগীয় শহরগুলোতেও কেন নিতে পারছি না, সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইব, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপে, পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় চিকিৎসা ব্যয় কমানো যায় কিভাবে, এই বিষয় নিয়ে কথা বলছিলাম জনাব লোকমান হোসেন। বিরতিতে যাওয়ার আগে, এই যে প্রান্তিক মানুষ, তারা যখন কোনো দুরারোগ্যে আক্রান্ত হয়, আমরা দেখি যে তাকে রাজধানীতে ছুটে আসতে হয়। এই যে রাজধানীতে এসে চিকিৎসা নেওয়া, সেটাও তো তার আসলে ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে। আমরা কেন আসলে পারছি না অন্তত জেলা শহরগুলোতে না হলেও বিভাগীয় শহরগুলোতে রাজধানীর মানের চিকিৎসা ব্যবস্থা কেন পৌঁছে দিতে পারছি না? প্রথমত আমি একটা সুখবর দিতে চাই, এই বাজেটে কিন্তু সেই গাইডলাইনটা আছে। যেমন আমাদের ইউনিয়নের যে সেন্টারগুলো আছে, উপজেলা সেন্টারগুলো আছে, এটাকে ডেভেলপ করার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যে সমস্ত হাসপাতাল 50 বেড আছে সেটাকে 100 বেড, এবং ইউনিয়ন সেন্টারগুলোতে কি ডেভেলপ করার জন্য। অর্থাৎ এইখানে আলোচনা হচ্ছে, যদি আমরা শুরুতেই আপা যে কথাটা বলছিলেন যে একটা রোগের শেষ পর্যায়ে ধরা, মানে যদি আইডেন্টিফাই হয় তাকে কিন্তু রক্ষা করা যায় না। যেমন আমাদের কিডনি রোগের কথা যদি বলি, ক্যান্সার রোগের কথা যদি বলি, আমাদের দেশে 80% কিডনি রোগ ধরা পড়ে 8-10 হয়ে গেলে। যেমন 1.5 হলো নর্মাল, সেখানে যদি 8 বা 10 হয়ে যায় কিডনি ফাংশনটা, তাকে কিন্তু ডায়ালাইসিস ছাড়া রক্ষা করা যায় না। আর ডায়ালাইসিস করলে তো বুঝিনি, 8-10 বছরের মধ্যে ওই পরিবারটাও নিঃস্ব অর্থনৈতিকভাবে, উনিও দুনিয়া থেকে চলে গেল। আমাদের সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের ইউনিয়ন সেন্টার, উপজেলা সেন্টারগুলোকে ডেভেলপ করতে হবে। পাশাপাশি আমি যেটা মনে করি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকতে হবে। কেন হার্টের চিকিৎসার জন্য ঢাকা আসতে হবে? ওখানে আমাদের এনজিওগ্রাম করার, এনজিওপ্লাস্টি যদি না হয়, এনজিওগ্রাম করার ব্যবস্থাটা থাকতে হবে। আর তো আনুষঙ্গিক ব্যাপার আছেই। আর একটা কথা আমি প্রতিবাদ করতেই চাই, আমি দেখি নাই, আমার 2 মাস পরে 31 বছর হবে আমার স্বাস্থ্যসেবা। এই 31 বছর আমি দেখিনি 250-র উপরে আমার বিশেষজ্ঞ ডাক্তার বসে কোনো দিন কোনো অবস্থায় আমি বলি নাই আপনারা অযাচিত টেস্ট লিখবেন। আমি এইটুকু রিকোয়েস্ট করি, টেস্টগুলো যেন আলোকে হয়, এবং সেটা যদি আপনার কাঙ্ক্ষিত লেভেলে না যায়, আপনি রিপিট লিখবেন।
রিপিট করে দেওয়ার দায়িত্ব আমার, আমি বাইরে থেকেও করি। আপনাকে যদি আমি বলি, আমি বিদেশি সংস্থা থেকে আমার কিছু টেস্ট কম্পেয়ার করে আমরা দেখি, নিজস্ব পয়সা দিয়ে আমরা টেস্ট করাই, যার কারণে আলোক আস্তে 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 মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। আর আপনি যেটা বলছেন যে অনেক টেস্ট লেখে, আমি দেখি নেই। আর যেটা বলেন, প্রত্যেকটা প্রফেশনেই কিন্তু ভালোর দিকটা বেশি, খারাপের দিকটা কিন্তু 2 to 3%। হয়তো চিকিৎসকদের মধ্যে থাকতে পারে, আমি দেখি নেই। আমার প্রতিষ্ঠানে কখনো অযাচিত টেস্ট হয় না। বাইরে থেকেও যে টেস্ট আসে, যে সমস্ত ডাক্তাররা লেখে, আলোকের টেস্ট লেখে, সেটা তারা টেস্টের জন্যই লেখে। আর আমার ডাক্তাররা তো কোনো দিনই প্রেশারে থাকে না, আর আমি কাউকে রেফারেলও দেই না। আপনি মেডিসিনের কথা বলেন, উনি তো সেটার উত্তর দিয়েছে যে ডাক্তারদেরকে স্মরণ করে দেওয়ার জন্য তার রিপ্রেজেন্টেটিভ থাকে। আমরাও আমাদের কিছু রিপ্রেজেন্টেটিভ থাকে ডাক্তারদেরকে জানানোর জন্য। ইদানিং আমরা দেখি কিছু টেস্টের অভাবে আমাদের রোগী বিদেশে চলে যায়। ধরেন টেস্টের অভাবে সেই রোগটা আইডেন্টিফাই হয় না। আমরা অনেক বিশেষায়িত টেস্ট আমরা নিয়ে আসতেছি, যেগুলোর মাধ্যমে আমাদের বিদেশ যাওয়ার প্রবণতা কমে যাচ্ছে। উন্নত বিশ্বের অনেক প্রযুক্তি তো আসলে এত অ্যাডভান্স হয়েছে যে সেগুলোর অনেক কিছুই আমরা এখন আনতে পারিনি না। একটা কথা আপনাকে বলাই দরকার, আপনি দেখবেন সারা পৃথিবীর উন্নত দেশগুলা ইন্স্যুরেন্সের মাধ্যমে চিকিৎসা দেয়। এটা কিন্তু ব্যক্তি আসলে দিবে না। আমি আজ থেকে 26 বছর আগে 2001 সালে আমি লন্ডন গিয়েছিলাম। তখন দেখছি যে একটা হেলথ কার্ড ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না, একটা হেলথ কার্ড ছাড়া চাকরি পাওয়া যায় না। ওদের কনসেপ্ট কি? তখন 26 বছর আগে আমি সেই কনসেপ্টটা দেখেছিলাম যে লক্ষ মানুষ প্রিমিয়াম দিবে, মানে কিস্তি দিবে, 1000 মানুষ চিকিৎসা পাবে। আপনি দেখেন WHO বলতেছে কি 6% মানুষ অসুস্থ থাকে, 6 to 7% বা 5% মানুষ অসুস্থ থাকে, 1 to 2% মানুষ বা 3% মানুষ ডাক্তারের কাছে যায়। এখন ধরেন 100 জনের মধ্যে 3 জনের চিকিৎসা কিন্তু দরকার, বা বিশেষায়িত অপারেশন 1%ও লাগে না। অর্থাৎ ইন্স্যুরেন্সের মধ্যে যদি আমরা করতে পারি, মানে সেটি তাহলে কিন্তু এটা কমবে। এটা রিসার্চের ব্যাপার। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। আব্দুর রাজ্জাক, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ব্যবস্থাপনার জায়গাটা নিয়ে কথা বলছিলাম, যেমনটা লোকমান হোসেন বলছিলেন, আসলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোর চিত্র যদি দেখি, বেসরকারি হাসপাতালের ব্যবস্থাটা খানিকটা ভালো। সেইখানে সরকারি হাসপাতালগুলোর অবস্থা তো আসলে এটি নতুন করে বলার কিছু নাই। এখানে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় নতুন করে কোনো চিন্তা করার সুযোগ আছে কিনা, যেটি জনগণের এই ব্যয়কে বা সুচিকিৎসাকে নিশ্চিত করতে পারে? জি, এখানে আসলে আপনি যথার্থ বলছেন, এখানে কাজ করার অনেক সুযোগ আছে। এটার সমস্যাটা এক জায়গায় আসলে আমাদের, সেটা হলো যে আমাদের যে বাজেট হয়, ধরেন এই যে বাজেট ঘোষণা হলো, এই বাজেটটা যখন একটা সিস্টেমে যে যারা প্রকিউরমেন্ট করে ওখান পর্যন্ত যেতেই 6 মাস সময় চলে যায়। এই 6 মাস পরে ওরা যখন এই টাকাটা পায় তখন সে পিপিআর তৈরি করতে হয়। তৈরি করতে হলে তাকে অনেকগুলো কাজ করতে হয় এখানে। যেমন সে কি করে, মূল্য যাচাই করতে হয় যে এটার মূল্যটা কত, সে কোয়ালিটি দেখতে হয়, তারপরে আপনার কি পরিমাণ কোয়ান্টিটি সে কিনবে সেটা দেখতে হয়। এগুলোর জন্য একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা আসলে লং। আমি এই 2-3 দিন আগেই কোনো এক জায়গায় হেলথেই, আমি নাম বলবো না, স্ট্রংলি এই কথা বুঝে বলছি, স্যার আপনি আজকে একটা অর্ডার দিয়ে দেন যে আগামী 3 মাসের ভিতরেই আমার সমস্ত টেন্ডার শুরু হবে, অ্যাটলিস্ট আপনি পাবলিশ করবেন। তাহলে কি হয়, যারা মনে করেন যে এই বিডার আছে তারাও মেন্টালি ঠিক থাকে। আপনি ম্যাক্সিমাম আমি দেখি, এই যে উনি যেটা বললো 30 বছর, আমিও এরকম 32 বছর, আমি দেখলাম কি হয় লাস্টে যে এমন দৌড়াদৌড়ি শুরু হয়। আপু ইউনিভার্সিটিতে আছে, ওনাদেরও এরকম টাকাটা এমন লাস্টে পায়, তখন আর মনে করেন যে সঠিকভাবে কাজটা করতে পারে না। যেটা উনিও বললেন হাসপাতালে, আপনি নিজে বললেন ওষুধ থাকে না, থাকবে কীভাবে ওই জায়গাটাতে। এবং আমার আশার বাণী যেটা, এইবারের যে গভর্নমেন্টের যে পলিসি চিন্তাধারা আমার কাছে মনে হচ্ছে ওইদিকেই যাচ্ছে। ব্যবস্থাপনা অন্য কিছু করা লাগবে না, জাস্ট জিনিসটাকে আপনি সঠিক সময়ে সঠিক টাইমে, এটা তো বাজেট থেকে হবে। ব্যবস্থাপনা মানে কি, আমার টেবিলে একটা কাজ আসছে কি, এইটা একটা এই বছরের বাজেটের টাকা, তাহলে আমি অন টাইম এই টাকাটা যিনি ফ্রিডি থাকবেন প্রজেক্ট ডিরেক্টর, তো তার হাতে পৌঁছে দেওয়া। কিন্তু সে এমন সময় পায় সে নিজেও ভয় পেয়ে যায়। অর্থ বছরের শেষ মুহূর্তে গিয়ে আপনার কাছে এই জায়গাটাতে কাজ করতে হবে সরকারকে সঠিকভাবে। দুটো বিষয়, একটা হচ্ছে যে এই যে বাজেট বাস্তবায়ন নিয়ে তো সবসময় আমরা শুনি, এবং প্রতি বছর বাজেটের আগে যেমন বলা হয় যে বরাদ্দ কম,
আবার এও ঠিক অর্থ বছরের শেষ দিকে গিয়ে দেখা যায় যে সেই কম বরাদ্দের টাকাটাও খরচ করা যায় না। সেই রকম একটা বাস্তবতা থেকে আসলে উত্তরণের জন্য কি করা যেতে পারে? আমারও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন এই বিষয়টা নিয়ে তো আমাদের অনেক আলোচনা হয়েছে এবং সমস্যাগুলোও কিন্তু চিহ্নিত। তো এর কিছুগুলো বিষয় আছে যে আমাদের সিস্টেমটাই এমন এবং আমাদের ফাইন্যান্সিয়াল রুল এবং রেগুলেশন এরকম যে সব মন্ত্রণালয় একই ধরনের, তো স্বাস্থ্য মন্ত্রণালয়টা যে একটু ভিন্ন ধরনের, এখানকার কেনাকাটা বলেন বা সেবাটা যে অন্য মন্ত্রণালয় থেকে কিছুটা আলাদা, সেই অনুযায়ী কিন্তু কোনো ভিন্ন কোনো ফাইন্যান্সিয়াল পলিসি এটা এখানে নাই। তো যার জন্য আমাদের ওই একই রকম পদ্ধতি ফলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা বাজেটটা খরচ করতে পারছি না। আমি কয়েকটা, যদিও আলোচনা এসেছে তবু কয়েকটা উল্লেখ করতে চাই। একটা হলো যেটা অলরেডি বলা হয়েছে যে অনেক মন্ত্রণালয়ে দেখা যায় যে কী কী কেনাকাটা করতে হবে আগেই প্রস্তুত থাকে, একদম জুনের শেষে ঠিক জুলাইয়ের 1 তারিখেই সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এটা কিছুটা দেরি হয়, যে যখন আমার ওই কেনাকাটার যেই প্রস্তাবনাগুলো এগুলো আসতে দেরি হয় সেন্ট্রাল লেভেলে, তখন তাদেরও দেরি হয়। আবার মনে করুন ওষুধ কেনার ক্ষেত্রে একটা বড় অংশ কিন্তু আমাদের সরকারি যে ইডিসিএল আছে সেখান থেকে কিনতে হয়। তো সেখানে ওনারা বা সিএমএসডি থেকে ইকুইপমেন্টগুলো কেনা, তো ওনারা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কেনেন না, একবারে বাল্ক অ্যামাউন্ট কেনেন। তো সবার প্রস্তাবনা আসবে একটা বড় অ্যামাউন্টে, তারপরে কিনতে যান। তো এক্ষেত্রেও কিন্তু একটু কিছুটা বিলম্ব এখানে হয়। আর সবচেয়ে যে বিষয়টা আমরা বারবার বলি সেটা হলো যে বাজেট ব্যবস্থাপনার দক্ষতা। কারণ এখানে আমাদের বেশিরভাগ যারা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রচুর ট্রেনিং দেওয়া হয়েছে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে, কিন্তু তারপর সেটা যথেষ্ট নয়। এবং এখানে যেহেতু ট্রান্সফার হয়ে যাচ্ছে, নতুন যিনি আসছেন এই ব্যবস্থাপনাটার সাথে উনি হয়তো সেভাবে জানেন না। আর পরিবর্তন তো হচ্ছে, আমাদের পাবলিক প্রকিউরমেন্ট রুল 2025 কিন্তু চলে এসেছে। তো এখানেও কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে এই প্রকিউরমেন্ট রুলে, এটাও তো ওনাকে জানতে হবে। আবার মনে করেন যে আমাদের আইবাস প্লাস প্লাস, এটা যে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, এটার ব্যাপারেও ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এখন ওনাদের কিন্তু সেই অনেক ক্ষেত্রে সেই সক্ষমতাটা এখানে আসে নাই। তো এই পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সম্পর্কে স্বল্প ধারণার কারণেও কিন্তু সঠিকভাবে বাজেট বাস্তবায়ন করা যায় না। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা বাজেটটা পাই কখন? আমরা পাই হচ্ছে জুলাই মাসেটা তো পাওয়া যায় না, ওই যে যেহেতু অনুমোদনের দীর্ঘসূত্রিতা আছে, বিশেষ করে উন্নয়ন বাজেটের প্রকল্প তৈরি করা, সেটার অনুমোদন ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে আমাদের দেরি হয়ে যায়। কিন্তু এখানে একটা দেখেন যে প্রকল্প যখন আমরা পাচ্ছি তখন শুরু যে বৃষ্টির মধ্যে আপনি কিন্তু অবকাঠামো উন্নয়ন বা এগুলো করা যায় না, এটা সব মন্ত্রণালয়ে তাই। এটা নিয়ে অনেক সময় আলোচনা হচ্ছে যে জানুয়ারি টু ডিসেম্বর না করে আমরা যেহেতু এখনো জুলাই টু জুন এভাবে আমরা বাজেট পরিকল্পনা করি, সময়টাও কিন্তু অনেক সময় আমাদের পক্ষে থাকে না। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে জানতে চাই যে কথাটি আসলে লোকমান হোসেন বলছিলেন যে বিমা বা ইন্স্যুরেন্সের একটা ভূমিকা আছে কিনা। ইন্স্যুরেন্স ব্যবস্থাপনাটাই তো আমাদের এখানে ভেঙে পড়েছে। সেই ক্ষেত্রে মানুষের চিকিৎসা ব্যয় কমানোর ক্ষেত্রে আসলে ইন্স্যুরেন্সের ব্যবহারটা কি অবস্থায় আছে এবং কি করা যায়? আমরা দেখি উন্নত বিশ্বে সেটি খুব চমৎকারভাবে কাজ করে, বাংলাদেশে কেন নয়, এই বিষয়টা একটু জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় চিকিৎসা ব্যয় কমানো যায় কিভাবে। বিরতিতে যাওয়ার আগে ডক্টর রুমানা হক, আপনার কাছে জানতে চাইছিলাম যে ব্যয় কমানোর ক্ষেত্রে উন্নত বিশ্বে আমরা দেখি যে ইন্স্যুরেন্স বা বিমা একটা ভালো ভূমিকা রাখে, কিন্তু বাংলাদেশে সেই ব্যবস্থাটা তো কোনোভাবেই কাজ করলো না। আপনার কাছে একটু জানতে চাই। আমি আলোচনাটা সংক্ষেপে দুটো ভাগে বলতে চাই যে কেন কাজ করলো না, সামনে আমরা তাহলে কী করতে পারি। আমাদের দেশে আসলে এই যে 18-20 কোটি মানুষ, একটা বড় জনসংখ্যা, এবং এখানে একটা বড় অংশ আসলে ইনফর্মাল সেক্টরে অপ্রাতিষ্ঠানিকভাবে কাজ করছেন। তো এদের যে তথ্য উপাত্ত নিয়ে তাদের কাছ থেকে প্রিমিয়াম নিয়ে ইন্স্যুরেন্সটা চালানো, এটা একটু জটিল, যেহেতু একটা বড় অংশ আসলে ইনফর্মাল সেক্টর, যেটা বললাম। আর আরেকটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার সরকারি ব্যবস্থার যে কাঠামোটা আছে, যে ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিসেস, ফ্যামিলি প্ল্যানিং, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, এইটার ভিতরে আসলে ইন্স্যুরেন্সটা কে চালাবেন, কিভাবে চালাবেন, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট একটা বডি, অন্য দেশে যেরকম আছে, থাইল্যান্ডে বলেন বা ফিলিপাইনে যেরকম আছে, এই ধরনের ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি একটা অফিস বা এরকম করা হবে কি না, হলে তাহলে এদের কি রোল হবে, এটার ব্যাপারে কখনোই সেভাবে ডিবেট হয়নি, স্বচ্ছ ধারণা হয়নি, যার কারণে যারা এখানে নীতি নির্ধারক আছেন তাদের মধ্যে আসলে ঠিক সেইভাবে তারাও কনভিন্স না, বা বাই ইন আমরা যেটা বলি সেটা আমরা দেখিনি। ছোট ছোট কিছু পাইলট করা হয়েছে, কিন্তু সেটা থেকে আসলে শিক্ষা নিয়ে যে আমরা সামনে আগাবো সেরকম উদ্যোগও আমরা দেখিনি। আর আরেকটা আমরা যেটা বলি সাপ্লাই সাইড রেডিনেস, হঠাৎ করে ইন্স্যুরেন্স করলে তো হবে না, যারা সেবা দিবেন এবং ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের সেই সক্ষমতা থাকতে হবে, এবং সরকারের একার পক্ষে সম্ভব না। প্রাইভেট সেক্টরকে কীভাবে যুক্ত করা হবে, সেটা যে নীতিমালা
কি উপায়ে করা হবে, এই বিষয়গুলো কিন্তু সেই ধরনের নীতি এখনও হয়নি, বা এর অনেক ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে। তার জন্য আমাদের যে যারা সেবাটা দিবেন তাদেরও তো সক্ষমতার দরকার। যদি আমি, কারণ আমাকে যখন ইন্স্যুরেন্সের আওতায় আমি আসবো, অবশ্যই আমার সেটা দাবি থাকবে আমি সেই সেবাটা নিতে পারবো। তো সেগুলো যেহেতু হয়নি, অনেক কারণেই আমাদের এটা করা যায়নি। আরেকটি হচ্ছে যে আস্থার অভাবে সেভাবে বলবো কিছুটা আমাকে বলতেই হচ্ছে, কারণ আমাদেরও কিছু গবেষণা আমরা দেখেছি যে বিমা নিয়ে মানুষের মধ্যে স্বচ্ছ ধারণা নেই। এবং আমরা যখন বলি বিমার ধারণা একটা সলিডারিটি, আমি সবাই মিলে আমরা অল্প করে প্রিমিয়াম দিব, যার অসুখ হবে সে সেটার সুবিধাটা পাবে, এটা কিন্তু মেনে নিতে হবে। তা আমরা যদি দেখেন গাড়ির বিমার ক্ষেত্রেও কিন্তু আমরা মনে করি টাকাটা দিব, এটা আমার যদি না লাগে টাকাটা বোধহয় কোনো মতে আমি ইন্স্যুরেন্সটা করি। তো ইন্স্যুরেন্স সম্পর্কে আসলে এই 18 কোটি মানুষেরই কিন্তু ধারণা থাকতে হবে। মানে গ্রাহক এন্ডেও নেই এবং যারা সেবা দেন তাদের তাদের এন্ডেও ক্ষেত্রেও। আসলে কিছুটা জটিলতা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সাহেব, জনাব আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানতে চাই আসলে কি পরামর্শ দেবেন এই জনগণের চিকিৎসা ব্যয়ের যে ভার সেটি কমানোর ক্ষেত্রে? ওই তো পরামর্শ আমি আগে যেগুলো বললাম আর কি, প্রকিউরমেন্ট সিস্টেমকে আরও দ্রুত করতে হবে। ভাই যেটা বললো লোকেন ভাই, আমাদের আসলে আমরা সারা দেশে কিভাবে এই চিকিৎসা সেবাটা মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারি। আপু যেটা বলছে যে আমাদের সচেতনতা, আমি জানি পাইলট মানে আমাদের তো সব দিকেই সংকট আসলে। আপনার কাছে যদি জানতে চাই যে আসলে ঠিক কোন জায়গাগুলোতে আগে গুরুত্ব দেওয়া উচিত? তাহলে আপনি বাজেট আমি যেটা বলতেছি ওখানেই ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। আমাকে যে টাকাটা দিয়েছে, যেই কারণে দিয়েছে, অন টাইম ফিডি পর্যন্ত আমি পৌঁছে দিতে হবে। এবং আমি সেটা চাই অতি দ্রুত বাজেট পাস হওয়ার 60 ডেজের ভিতরেই যেন এটা ফিডের হাতে চলে যায়। তখন ফিডি দেখা যাবে, সেখানেও টাইম লাইন বেঁধে দিতে হবে, তোমাকে এই এতদিনের ভিতরে এটা করতে হবে। আসলে আমাদের প্রকিউরমেন্টে এগুলো দেওয়া হয় কখন? শেষে, ও যখন টাকা পায়, যেদিন থেকে উনি শুরু করলো তখন এগুলো আসে, কিন্তু তখন আর হাতে টাইম থাকে না। যদি এক কথায় আপনি আমার কাছে জানতে চান, তাহলে আমি বলবো যে এই প্রিপেয়ার যেটা, এটাকে আরও ডেলে সাজিয়ে এবং এই যে বাজেট হওয়ার সাথে সাথেই টাকাটা যেন ফিডের হাতে চলে যায়। আমরা এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে যেমন দেখি যে একেবারে জুন মাসে গিয়ে, মানে মে জুন মাসে গিয়ে খুব কাজের একটা গতি চলে আসে, এই ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসে। সাথে সাথে একটু কথা এসে গেছে, এই জন্য বললাম দুই একটা জিনিস আমি ওইটার সাথে যেমন কিডনির কথা উনি উঠাইলেন, এটা একদম ট্রু। আপনি কিডনি 75% ড্যামেজ হওয়ার পর আপনি বুঝবেন যে আপনার কিডনি সমস্যা। তাইলে দেখেন, একটা লোকের কিডনি 25% যখন হয়, যদি আপনি ধরা পড়ে, আপনি যদি ডিটেক্ট করতে পারেন, তাহলে আমার কাছে এরকম আছে যে 40 বছর বেঁচে আছে এবং ওনার লাইফের সব কিছু উনি করতেছে, ফ্যামিলি লাইফ এবং খেলাধুলা খাওয়া সব। কিন্তু আমাদের কি হচ্ছে, যখন পুরো ড্যামেজ হয়ে যায়, 75% শেষ, তখন ওনাকে ডায়ালিসিস করতে নিয়ে যায়। তখন ওই কথা আছে যে ডায়ালিসিস করলেই মরে যায়, আসলে উনি তো মৃতই। এই অ্যাওয়ারনেসগুলো আমাদেরকে তৈরি করতে হবে। সেখানে সরকারকে কিছু ব্যয় করে, আমাদের টেলিভিশন, এই যে আজকে আপনি নিয়ে আসছেন, আসলে সরকারি টেলিভিশনে এরকম কয়টা অনুষ্ঠান হয়, আমাদের প্রচুর অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আপু যেটা বললো হেলথ ইন্স্যুরেন্স, কবে পাইলটিস আমি জানি এগুলা, কিন্তু দেখেন এটা নাকি আলোর মুখ দেখে নাই। এটা তো শুধু মানুষের একটু বোঝার ব্যাপার। মানুষকে আপনি, আমার দেশে আমি এইটুকু বিশ্বাস করি, আমাদের দেশের মানুষ অনেক ভালো। আপনি যদি অন্য দেশের থেকে তুলনা করেন, আমরা এত মানুষ, এত ছোট একটা জায়গা, এত সমস্যা, তারপরও আমরা এখনও দেখে যে খালতো বোন জামাই অসুস্থ, তাকেও আমরা টাকা দিই, আপু হয়তো দেয়, আমিও দিই, উনিও দেয়, তো এরকম। সুতরাং এক কথায় অর্থ হলো যে আপনি গভর্নমেন্টের যে ম্যানেজমেন্ট, এটাকে অনেক দ্রুত করতে হবে। ওই মেশিন কিনছেন, কিনি এই মেশিন বিল্ডিং তৈরি হয়নি 5 বছর। আমি এক্সাম্পল, আমি 5 বছর টাকা পাই না কেন? ওই আমি সাপ্লাই দিছি ঠিকই, কিন্তু কন্ডিশন হলো যে এটাকে আমি টাঙ্কি করে দিতে হবে। এখন ওখানে যাই দেখেছে ওদের ওই বিল্ডিংয়ে ফাঁস হয় নাই, বিল্ডিং আছে, মেশিন আছে, মানুষ নাই। হ্যাঁ, এখন 13টা সেন্টারে আমি চালু করে দিয়েছি, একটা সেন্টার হয়নি, আমি আর টাকা পাচ্ছি না। এখন আমার লোক যাচ্ছে, ওরা বলে যে না আমাকে সার্টিফিকেট এনে দেন, অনেক কথা। যাই হোক, আপনার কথা যেটা, এটা হলো যে আমাদের বাজেটটাকে অতি দ্রুত কিভাবে মনে করেন যে বাস্তবায়ন করা যায়, এটার প্রতি আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আলোচনা শেষ করবো লোকমান হোসেন, একটা বিষয় আপনি নিজেই শুরুতে বলেছিলেন, জনাব আব্দুর রাজ্জাকও সেটা যোগ করেছে। আসলে একজন সুস্থ মানুষ, তিনি যদি তার এই কিডনির কথাই যদি ধরি, তার কিডনি স্ক্রিনিং করেন, তাতে আসলে কত ব্যয় হয়, যে তার কিডনির অবস্থাটা কি? 300-400 টাকা, 500 টাকা লাগে প্রাথমিক টেস্ট। তারপরে যদি আপনার কিডনি হয়, তারপরে বিশেষজ্ঞের কাছে যাবেন। যদি আপনি নিজে থেকে করেন,
তাহলে হয়তো 500-1000 টাকা হলে বা 2000 টাকা হলে আপনি পুরা 3000 টাকা হলে পুরো বডি দেখতে পারবেন। ঠিক কত মানে হয় না যে একটা মানুষের এই বয়সে গেলে তার একবার স্ক্রিনিং করা উচিত, মানে সেই রকম আমরা অনেক সময় দেখি। আমরা অ্যাওয়ারনেস করি যখন আমাদের পুরুষদের বয়স 35 থেকে 40 আর মহিলাদের বয়স 30 থেকে 35। এই বয়স থেকেই রোগগুলো শুরু হয় ইউজুয়ালি, তার আগেও শুরু হতে পারে। এই বয়স থেকে আমরা মানুষকে 1 বছরে একবার অন্তত অথবা পারলে 2 বার আমরা হেলথ চেকআপের আওতায় আসতে বলি। আমরা অপেক্ষাকৃত কম মূল্যে তাদের টেস্টের ব্যবস্থা করি, ডাক্তারের পরামর্শ দিই। এখন অনেকেই বলে যে আমি তো সুস্থ আছি, তো সুস্থতা দেখার জন্যই তো আমরা এই কথাটা বলি। মানে অসুস্থতার গ্যারাকলে পড়ার আগেই এই সামান্য অর্থ ব্যয় করলেও আসলে তার চিকিৎসা ব্যয়ের একটা বড় অংশ বাঁচবে। উত্তর দেই যে সরকার যে বাজেট দিয়েছে এর জন্য সাধুবাদ পাইতেই পারে, তবে আমাদের যে চাহিদা, প্রথম চাহিদা হলো প্রত্যেকটা মানুষের পকেট থেকে খরচ কমাইতে হবে। যে বাজেটটা দিয়েছে এটা আশানুরূপ আমি মনে করি, শর্ট বাজেট, 1 বছরের বাজেট। আর আমরা যদি উন্নত বিশ্বের দিকে যেতে চাই আমাদের ইনভেস্টমেন্ট অনেক আসতে হবে। তবে ইউনিয়ন সেন্টারগুলা, উপজেলা সেন্টার, জেলা সেন্টারগুলোকে যদি ডেভেলপ করে সাপ্লাই চেনটা ঠিক করা হয় তাহলে মানুষের পকেট থেকে পয়সা খরচ কম হবে। পাশাপাশি অনেক রোগ শুরুতেই ধরা পড়বে। একটা কিডনি রোগ, একটা ক্যান্সার রোগ যদি শুরুতেই ধরা পড়ে তাহলে কিন্তু একজন ডাক্তার চিকিৎসা দিলে, গ্রেড 1-এ ধরা পড়লে তাহলে কিন্তু তাকে চিকিৎসা দিয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাবে, তাকে কর্মক্ষম রাখা যাবে, কিন্তু নিঃস্ব হওয়ার পথে থাকবে না। এই জন্য আমাদের দেশের রোগগুলো ধরা পড়ে গ্রেড 3, গ্রেড 4-এ, তখন কিছুই করার থাকে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের তিনজনকে অসংখ্য আপনি ধন্যবাদ। যেটা বলছিল, দেখেন আপনি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, আপনি নিশ্চয়ই, ওষুধ খাচ্ছেন, নিশ্চয়ই, আসলে নিশ্চয়ই। আপনার কিডনির সমস্যা, নিশ্চয়ই। ওটাতে আপনি যাচ্ছেন না। আমাকে একদম শেষ করতে হবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো অন্য কোনো শনিবার। থাকবেন আপনারাও, ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।